নাফিজ আমাকে বলছিল, আম্মু দেশে যদি কোনো পরিবর্তন না আসে আপনার ছেলেরা ভালো ছাত্র হলেও কোনো কাজে আসবে না। আম্মু দেশ পরিবর্তন আসতে হবে। আমার নাফিজ 18 তারিখে স্কেচ টাওয়ারে যায়। আমাকে সে বলে সে খুব চঞ্চল ছিল, খেলাধুলাতে থাকতেন। আমি জানতাম ও খেলতেই গেছে। ও আমাকে বলছে আমার ঘরে মেহমান ছিল আমার ননাস, আম্মু আমি আজকে খেলে একটু দেরিতে আসবো। তো আমার ননাস বারবার বলতেছে নাফিস কোথায়? বললাম আপা ও তো বলছে খেলে আসবো। ও আমার মাঝখানে আমার সাথে যোগাযোগ করছে। তো যখন রাবার বোর্ড খাইছে, গ্যাস খাইছে, তারপরে ও স্কেচ টাওয়ারের ভিতরে যে অবস্থান করে একটু রেস্ট নেওয়ার পরে বাসায় আসে। বাসায় আসে আমাকে কিছু বলে না, গোসল করে পরে আমাকে হাসতে হাসতে বলে, আম্মু দাওয়া খেয়েছি, দাওয়া দিয়েছি, রাবার বুলেট খেয়েছি। আমি কত দেখতে চাইলাম, বাবা তুমি কোথায় আমাকে দেখাও। তখন সে বড় বড় ট্রাউজার পরে ঘুমাও, 3/4 প্যান্ট পরতো। আমি তো মেহমান নিয়ে ব্যস্ত, আমি আর এতটা খেয়াল করিনি। দেশ পরিবর্তন তুমি চাও, আমিও চাই। তোমার যদি কোনো বিপদ আসে আগে আমি যাব। ও কিচ্ছু বললো না, হাসতে হাসতে ওর বাবারে বললো কয়টা টাকা দাও। ওর বাবা বললো কত দিব? আব্বু কত আর দিবা, কয়টা টাকা দাও। ওর আব্বু প্রথম হয় 20 টাকা দিছিল, তারপরে 10 টাকা দিছে। তারপর আমি বলছিলাম আব্বু আজকে বাইরে না যাইলে হয় না। তখন নাফিজ আমাকে বলে, আম্মু একটু চাই না, আপনি এমন করেন কেন? আমি বলছি বাবা আজকে আমার মন চাইতেছে না, তুমি বাইরে যাও। কিন্তু আমার নাফিসকে আমি আর এসএসসি রেজাল্টের পরে ও খুব বুঝতো, যার জন্য আমি খুব কোনো কিছু আটকাইতে পারতাম না। আমার নাফিসকে আমি কোনোদিন ঘরে টিচার দিনে ও স্কুল করছে, কোচিং করছে, ও জিপিএ 5 পেয়েছে, ভালো একটা রেজাল্ট করেছিল। ওর রেজাল্টের পরে আমি ওর কলেজে ভর্তির পরে আমাকে একটা কথা বলতো, আম্মু আমার যে রেজাল্ট ছিল আমি ঢাকা কলেজ পেতাম, আমি বিজ্ঞান কলেজ পেতাম, আমি তো নৌবাহিনী কলেজ পেলাম। আমার আব্বুর তো এখন পজিশনটা খারাপ, আমার আব্বুর তো অনেক টাকা লাগবে। ও টিউশনি খোঁজ করে। আমি বলি না বাবা, আমি তোমাকে তোমার ভাইয়াকেও ইন্টারমিডিয়েট পাস করেছি, তোমাকেও আমরা কষ্ট হইলো, তোমার এখন টিউশনি লাগবে না। আমি ওকে 2টা টিউশনি বাদ করে দিই। ওর আব্বু বারবার ওকে ফোন দেয়, না পাওয়াতে আমাকে বলে তোমার ছেলে তো ফোন ধরে না। তখন আমার খেয়াল নাই, আমি ভাবতেছি যে নাফিস বাইরে গেলে আধা ঘন্টার ভিতরে চলে আসে, আজকে কেন আসতেছেন আল্লাহ। আমি খালি হাঁটতেছি এরকম সোজা পশ্চিমার পূবে হাঁটতেছি, এরকম করতে করতে আমার নামাজের টাইম চলে যাচ্ছে। পরে দেখলাম ওর ফোনটা ওর রুমে, ওর ফোন ও যে ফোনটা ইউজ করে ফোনটা ওর রুমের। সাথে সাথে ওর আব্বুর ফোন দিলাম যে তোমার ছেলে ফোন ধরবে কি করে, তো ফোন নেয়নি। ও ঘড়িটা ছাড়া বের হতো না, ওর ব্যাগটা সবকিছু ওর টেবিল। তারপর আমার এত খারাপ লাগতেছিল না, আমার এটুকুই খারাপ লাগতেছিল ও একা কোচিং এ গেলে আসতে একটু দেরি হয়, তখন এখনো কেন আসতেছে না। এরকম করতে করতে আমি নামাজে যাই, প্রায় 40 বেজে যায়। 2টা ঘড়িতে দেখছিলাম, তাড়াতাড়ি নামাজে গেলাম। আমি ফরজ শেষ করার আগে 2টা কল বাজছে, কাটছে আমার পিছনে আমার টেপ, ওর টেপটা। তারপরে ঠিক 3টায় আমি ফোনটা রিসিভ করি। আমার ছেলে আমাকে সালাম দিয়ে বলে, হ্যালো আম্মু, আমি তো হাঁটতে বের হয়েছিলাম, আপনাকে তো বলে বের হয়নি। আম্মু আমি তো আন্দোলনে শুনছি। বাবা তুমি কোথায় আন্দোলনে গেছো? আম্মু আমরা বন্ধুরা বের হয়েছি, অমনি একটা এক দফা এক দাবির মিছিল পাইছি, বড় ভাইয়াদের সাথে আসছি, আমরা 5 বন্ধু আসছি। আমাকে আব্বু তুমি আয়সা পড়ো, আমার খুব খারাপ লাগতেছে, তোমার আব্বু রাগ করবে, তোমার আব্বু বলছিল তোমাকে নিয়ে যাবে। আমার কথা উপরান্ত থেকে আমার নাফিস বলে, হ্যাঁ আম্মু আয়সা পড়তেছে, আম্মু আয়সা পড়তেছে। এটাই ছিল নাফিসের সাথে আমার শেষ কথা। তারপরে নাকি ওরা শাহবাগ হয়ে ওরা গণভবনের দিকে যাইতেছিল ওদের মিছিলটা। তারপরে ওরে অনেক মায়ের দূর করেছে, এত ছোট একটা মানুষ ওর বাবার কাছ থেকে 30 টাকা নিয়ে একটা পতাকা কিনেছে। পতাকাটা ওর মাথায় বাঁধা হয়েছে, আইডিটা ওর পকেটে, ওর বন্ধুরা চালাকি করে ওরা আর আইডিটা ঝোলায়নি। ও পতাকাটাও বাঁধছে, আইডিটাও চলেছে। আমার নাফিস আল্লাহ হতে সুন্দর মুদ্রা, অনেক সুন্দর ছিল, এর মধ্যে অনেক লম্বা চড়াও হয়ে গেছিল। আমার নাফিসকে হাতগুলোতে এত মারা মারছে, আপনারা ছবিটাতে খেয়াল করে দেখেন, এত ছোট একটা মানুষ এত মার দেওয়া হয়েছে। ওর ডাক্তার, ও সবসময় নামাজ পড়তো,
আমি খালি আল্লাহকে ডাকতেছি, কেন আমার নাফিস এখন আসে না। তারপরে আমার আল্লাহ হয়তো আল্লাহর কোনো অশেষ রহমত, ওরা টুকরিতে পরে বেদ হলে ফেলে দেবে, কিন্তু আমার নাফিস একটু লম্বা জোড়া ভালোই ছিল, পারেনি। বা আমার আল্লাহকে আমি ডাকতেছি, এর মাঝে রিক্সাওয়ালা নুরু বাইরে ডাকায় না, নুরু ভাই রিক্সা উঠেছে, আমার নাফিসের সাথে কেউ ছিল না যে ধরবে। ওকে যখন এভাবে বসানো হয়েছে, পিছন দিয়ে অনেক রক্ত পড়তেছে, ছবিগুলো আছে। একজন অফিসার লেভেলের নুরু ভাই বলছে, আমি তার ছিলাম না, বলতেছে মরে নাই, বাইস আছে, আরো 2টা গুলি কর। রিক্সাওয়ালা বলছে ওরে মর্গে নিয়ে জানালে তোর রিক্সা পুরাই দেওয়া হবে না, তোর পায়েও গুলি করা হবে। তারপরে রিক্সাওয়ালা অনেক কষ্ট আলরাজি ডেট পর্যন্ত নেওয়া হয়, তখন আমার নাফিস রিক্সার রডটা ধরে আছে। কিন্তু আওয়ামী লীগের ছাত্ররা, পার্টির নেতারা, প্রশাসনের পুলিশরা, ওরাও কোনো মায়ের সন্তান, কোনো মায়ের বোন, কেউ ওকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। আমার নাফিসকে কেউ হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। তখন আমার এখনো নামাজে গেলে যখন মনে হয় এভাবে আমার নাফিস পড়ে আছে জীবিত অবস্থায়, কিরকম লাগছিল। সোহরাওয়ার্দী হসপিটাল কিন্তু একটা সরকারি হসপিটাল না, এটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের ইয়ে চলে। ওনারা আরো বরঞ্চ আমাদের কাছ থেকে টাকা চেয়েছিল মোটা অঙ্কের, আমার ছেলের রাস্তা আমার বিনিময়ে। আমার এটাই, আমি যতদিন বেঁচে থাকবো ছেলে হারানোর যন্ত্রণা তো আছে। আমার নাফিস ছোট সময়তে পতাকা ভালোবাসতো, ওর যখন 2.5 বছর ওর পতাকা মাথা থেকে পড়ে গেছিল, আমি আর খেয়াল করি নাই। ওকে আমার পতাকা এটা দিতে হয়েছে, তারপরে ওকে ভাত খাওয়াইতে হয়েছে। তো পতাকা ভালোবেসে আমার ছেলে দেশকে প্রাণ দিয়ে গেছে। কিন্তু আমার বড় ছেলে ওর রাষ্ট্রটা যখন রিসিভ করে পতাকাটা চাইছে, ওনারা আমাদেরকে পতাকাটা দেননি, পতাকাটা দেননি। আরো টাকা হয়তো কত টাকা দিছে ওই দিনের খবর আমি কিছুই বলতে পারি না। তারপরে যে পর্যন্ত আমার ছেলের লাশ গড়া দেখছি, এর আগে আমি অনেক কিছুই দেখছি, তারপর আমার কিছু। কিন্তু আমার নাফিসের মধ্যে তো ছোট ছোট বাচ্চাগুলো যে গুলি করলো, ওদেরকে আরো গুলি করতে চায়। এই প্রশাসনরা তো আমাদের মতো সাধারণ মানুষের টাকায় বেঁচে থাকে, আমাদের মতো সাধারণ মানুষের টাকা থেকে ওদের খানা। আজকেও কিন্তু ওরাই আমাদেরকে প্রোটেক্ট দিচ্ছে। রাস্তায় যখন ওদেরকে দেখি মনে হয় ওদেরকে যে কামড়ে ধরে